জুলাই সনদের প্রতিটি দফায় বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মেধা নির্ভর মানব সম্পদ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদ প্রত্যাখ্যান করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি, অভিযোগ ডাক্তার শফিকের। জামাত সুষ্ঠু রাজনীতি চিন্তা করে না বললেন ফখরুল। 24 ঘন্টায় হামে সারা দেশে 11 শিশুর মৃত্যু, রোগের চাপে বেসামাল চিকিৎসা সেবা, সবাইকে সচেতন থাকার পরামর্শ। এবং বাস ভাড়া বৃদ্ধির ঘোষণার 3 দিনেও তালিকা পায়নি সংশ্লিষ্টরা, গণপরিবহনের বিশৃঙ্খলা, সরকারের নানা উদ্যোগেও কাটছে না জ্বালানি সংকট। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্রেফ রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং দেশ ও জনগণের কাছে দেয়া প্রতিটি ওয়াদাই চুক্তির শামিল। সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলেও জানান প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। শনিবার রাজধানীর নিউজ কার্টনে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিয়াম দীর্ঘদিন ধরে প্রশাসনিক প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিয়ামের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত অগ্রযাত্রার দিন তারিখগুলো প্রমাণ করে দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি সরকার বরাবরই একটি সুদক্ষ এবং প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে এবং দেখতে চায় ভবিষ্যতে। প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও গণমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি। আপনারাই নীতি নির্ধারণ এবং নীতি বাস্তবায়নের মধ্যে সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতাই সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি। আপনাদের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, বরং জনগণের সেবক এবং বন্ধু হিসাবে ভাবুন। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করতে ভূমিকা রাখবেন। জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সরকার প্রধান বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি জুলাই বিপ্লব ধারণ করে না এমন অভিযোগ করে বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দলটি পতিত ফ্যাসিবাদের পথেই হাঁটছে। আর গণভোটকে অস্বীকার করে বিএনপি মূলত নিজেদের জন্মকেই অস্বীকার করেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে সরওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন মুশাফির দোস। গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজন করে জাতীয় সমাবেশের। এতে অংশ নেয় 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতাকর্মী সহ হাজারো মানুষ। আলোচনায় ঐক্যের শীর্ষ নেতারা বলেন, বিএনপি দ্বিচারিতার রাজনীতি করছে, আর এজন্যই তাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিএনপি এখন যেই রাজনীতি করছে সেটা তাদের দুটি মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত। একটি হলো সুবিধাবাদের রাজনীতি, আর একটি হলো দ্বিচারিতার রাজনীতি। ডিজেল পেট্রোলের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ হইতে পারে, অর্থনীতি সামাল দেওয়া যাবে না
জনগণের উপর ট্যাক্স 3-4 গুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে পেট্রোল, ডিজেল, অকটেনের উপরে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করেছে। আগামী দিনের রাজনীতি বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের রক্ষা কবচ করতে হয়, সেটা শুধুমাত্র জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি পুরনো স্বৈরাচারের পথে হাঁটলে আবারও রুখে দাঁড়াবে জনগণ। যেই বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকে অস্বীকার করতে শুরু করে দিয়েছে। আর গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ সত্যিকার অর্থে স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না। রাষ্ট্রের মৌলিক যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য, প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে সংসদ ও রাজপথে আন্দোলন চলবে বলেও জানান জামায়াত আমির। জাতির সাথে দেওয়া ওয়াদা ভঙ্গ করে জাতির সাথে তারা প্রতারণা করেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামী কখনোই সুস্থ রাজনৈতিক চিন্তা করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নয়াপল্টনে যৌথ সভা শেষে তিনি বলেন, দলটির অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি, এজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। অন্য এক অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ফ্যাসিস্ট সরকারের লুটপাটে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। তানজিদ ভুইয়ার আরও একটি প্রতিবেদন। পয়লামের কর্মসূচি ঘিরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দলীয় মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে তিনি বলেন, যারা এ ধরনের ভিত্তিহীন কথা বলছে তাদের অতীত ইতিহাস সবার জানা, সেজন্যই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ প্রেক্ষাপট থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি তার জনপ্রিয়তার মধ্য দিয়ে 213টি আসন লাভ করে সেই সরকার গঠন করার সুযোগ পেয়েছে। সুতরাং জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসীদের নির্মূল করার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। ভিন্নভাবে দেশকে আবার স্বৈরাচারের মধ্যে তারা নিতে চায় কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের লুটপাটের ফলে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়েছে। আমাদের দেশের অর্থনীতি এতটাই ভঙ্গুর, এতটাই পঙ্গু, বিগত সরকারের লুটপাটের কারণে আমরা এখানে একটা বড় বিশাল ঋণের বোঝা নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে একটি ফ্যাসিবাদী সরকারের ধ্বংসযজ্ঞের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছি জনগণকে সেবা দেওয়ার জন্য। কর্মসংস্থান এবং রেমিটেন্স বাড়ানোর উপর সরকার জোর দিচ্ছে বলেও জানান মন্ত্রী। রপ্তানি পণ্যের পরিধি যেমন ডাইভার্সিফাইড করতে হবে, তেমনি আমাদের রেমিটেন্সকে নিশ্চিত করার জন্য প্রবাসে কর্মসংস্থান, মানব সম্পদ রপ্তানির বাজারকে আরো অনেক সম্প্রসারিত করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও 11 জনের মৃত্যু হয়েছে। বিকেলে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে এই রোগের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা। হাম পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাহসিন তারিনের প্রতিবেদন।
দেশ জুড়ে এখনো হামের উদ্বেগ। শুক্রবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এই সময় এই রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 1287 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ ভিত্তিতে এই তথ্য জানানো হয়। হামে আক্রান্ত বাড়ার পর থেকে বেশিরভাগ হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পাশাপাশি অন্যান্য রোগীরা হামে আক্রান্তদের সংস্পর্শে আসায় প্রাদুর্ভাব আরও বাড়ছে। এই নিয়ে দুশ্চিন্তায় রোগীর স্বজনরা। ঠান্ডা কাশি জ্বর আছে, পরে শরীরে দেখে যে লাল ইয়ার মতো রেশের মতো উঠে বেড়েছে, তো বলছে যে হাম, এখন আমার ভর্তি দিছে। হাম হয়েছে, ট্রিটমেন্ট করতে আছি, এখনো আমার বাচ্চা সুস্থ হয় না। আজকে 3 দিন এখনো কোনো জ্বরও গায়ে থেকে ছাড়ে না। 101 ডিগ্রিও থাকে, 2 ডিগ্রিও থাকে, তাহলে বুকে কাশ গেরগেরানি কিচ্ছু কোনো কমে না। চিকিৎসকরা বলছেন বেড সংখ্যা থেকে রোগী ভর্তি হচ্ছে কয়েক গুণ বেশি। হাসপাতালের ভেতরে ও বাইরে পর্যাপ্ত আইসোলেশনের অভাবে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আমাদের জেনে থাকবেন যে আমাদের আসলে বেডটা আছে 40 বেড। 40 বেডের বিপরীতে আসলে রোগী আছে 150 উপরে, প্রায় 4 গুণ। তো আমরা আসলে হিমশিম খাচ্ছি। আমাদের জনবল প্রয়োজনীয় সংকট আছে, আর আলাদাভাবে আমাদের হামের রোগীর জন্য এখন আইসোলেশন ওয়ার্ড আছে, সেখানেও আমরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সরকারের পক্ষ থেকে কিলোমিটারে 11 পয়সা বাস ভাড়া বাড়ানো হলেও তার কার্যকর শুরু হয়নি। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন মালিক সমিতির কাছ থেকে এখনও ভাড়ার তালিকা মেলেনি। এদিকে পরিবহনে ভাড়া বৃদ্ধিতে জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানান যাত্রীরা। এমদাদুল হক খানের প্রতিবেদন। বৈশ্বিক তেল সংকটের অজুহাতে কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে বাস ভাড়া। তবে এখন পর্যন্ত নতুন ভাড়া কার্যকর করা হয়নি বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। নতুন তালিকা আসে নাই আমাদের কাছে, আমরা এখনো পারি না, আমাদের সাবেক ভাড়ায় চলতেছে। আগে যে ভাড়ায় টিকিট বিক্রি করতাম এখনো ওই ভাড়াই, সেম ভাড়া। মালিক পক্ষ যখন আমাদের ভাড়া চেঞ্জ করে দিবে তখন আমরা নতুন ভাড়া নিব। আর বাস ভাড়া বৃদ্ধির ফলে জীবনযাত্রার অন্যান্য ক্ষেত্রে ব্যয় বেড়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। তারা বলেন আয় না বাড়লেও খরচ বাড়ছে প্রতিনিয়ত। বাস ভাড়া বৃদ্ধির বিষয়ে মন্তব্য হলো, যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে আর যেভাবে বর্তমানে যে দুরবস্থা, তাতে যদি আবার বাড়তি ভাড়া হয় তাহলে তো মানুষ না খেয়ে থাকতে হবে। মহাখালী বাস টার্মিনালে দেখা যায় বাস ভাড়া বাড়ানোর পর নতুন তালিকা যায়নি কাউন্টারগুলোতে, ফলে পুরনো ভাড়া দিয়েই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। গত সপ্তাহে যা দিয়ে গেছি এখনো তা দিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে গেছি 900 টাকায়, এখন কোনো বাড়ায় নাই এখন পর্যন্ত। যদিও রাজধানীর সব টার্মিনালের চিত্র এক নয়। গাবতলী থেকে ছেড়ে যাওয়া বাসের অনেক যাত্রী জানান বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। আগে 650, 600, সেই তুলনায় অনেক বেশি। জনগণের জন্য তো এটা একটু সমস্যা। আমি দর্শনা থেকে আসছি 12 তারিখ, সেদিন 650 টাকায় আসছি, আজকে যাইতেছি 750। এদিকে জ্বালানি তেলের সংকট পুরোপুরি না কাটায় ঢাকার রাস্তায় বাসের ট্রিপের সংখ্যা কমেছে, ফলে সড়কে বাস নামানোর সংখ্যাও কমে গেছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এখনও পুরোপুরি কাটেনি জ্বালানি তেলের সংকট। দাম বৃদ্ধি, সরবরাহ বাড়ানো, ফুয়েল পাস চালু এবং নিরাপত্তা জোরদার সহ নানা উদ্যোগের পরেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। এজন্য পাম্পগুলোর অব্যবস্থাপনাকে দুষছেন পরিবহন চালকরা। নাজমুল ইসলামের প্রতিবেদন। গেল 1.5 মাস ধরে চলা জ্বালানি সংকট এখনো কাটেনি। পরিস্থিতি মোকাবেলায় সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ বাড়ালেও দৃশ্যপটে খুব বেশি পরিবর্তন আসেনি। তেলের জন্য এখনো রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের সারি। অনেকেই ফজরের নামাজ শেষ করেই পেট্রোল পাম্পে লাইন ধরেছেন, কিন্তু কাঙ্ক্ষিত জ্বালানির দেখা নেই। সকাল 6টা বাজে এসে সিরিয়াল দিছি, কখন যাব তার কোনো টাইম টেবিল আছে? ওভারে গাড়ি চালায়, এদের জন্য বেশি হ্যাম্পার হচ্ছে, কারণ যখন আপনার 5-6 ঘন্টা করে ওয়েট করতে হয় একটা গাড়ি তেল নেওয়ার জন্য, তার তো হাফ দিনের ইনকাম শেষ। সংকটে আমরা সবাই এক ধরনের সাইকো হয়ে গেছি। কারেন্টের যন্ত্রণায় তেল নিতে নিতে মোবাইলের কথাই ভুলে গেছি। রাত 9টায় সিরিয়াল দিছি, পরের দিন সন্ধ্যা 6টায় তেল পেয়েছি, এখন তো একই অবস্থা, রাত জেগে যাচ্ছি। চালকরা বলছেন পাম্পগুলোর অব্যবস্থাপনার কারণেই দিন দিন সংকট আরও বাড়ছে। জ্বালানি মন্ত্রী বাতাসে তেলের কোনো বিকল্প নাই, কিন্তু পাম্প পাইয়া দেয় যায় এটার উল্টা চিত্র। 200-300 দিলে ফুল ট্যাঙ্কি দিব, নালে দিব না। রিজার্ভে তো তেল আছে, আমরা দেখতাছি 800 কত লিটার তেল আছে, 11 লিটার মনে তেল আছে, কিন্তু ওনারা তো ইচ্ছা করলে দিতে পারে। কারো কারো অভিযোগ, অবৈধভাবে তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির কারণেই এ ধরনের সংকট তৈরি হচ্ছে। তেলগুলো বাহিরে বিক্রি হইতেছে, এক একজনের তেলগুলো আছে যেরকম তেল লাগবে না তারপরে তেল নিয়ে যায়। 2 মাস সে 10 লিটার থেকে 15 তেল লাগে, সেই গাড়িগুলা
প্রত্যেক মাসে 3 বার করে পাম্পে আসতেছে, সর্বনিম্ন তেল না নিলেও 40 লিটার নিতেছে। অবৈধ সিন্ডিকেট ভাঙতে না পারলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন ভোক্তারা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হকারদের পুনর্বাসনের জন্য 6টি খোলা মাঠ প্রস্তুত করেছে সরকার। এছাড়া উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কয়েক দশক ধরে ফুটপাত দখল, যানজট, বায়ু দূষণ, জলাবদ্ধতা সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। এমন পরিস্থিতিতে ঢাকার বসবাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ঢাকার ভবিষ্যৎ পরিণতি নিয়ে সংলাপ আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম। ঢাকার দেখভালের দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে, দীর্ঘদিনের পরিকল্পনাহীনতায় একটু একটু করে বাসযোগ্যতা হারিয়েছে রাজধানী। এই অবস্থা ফেরাতে সবগুলোর সংস্থার সমন্বিত পদক্ষেপ জরুরি। আমাকে প্রায়োরিটি ফিক্স আপ করতে হবে। এখানে এমন ইস্যু আছে যেখানে হাজার হাজার কোটি টাকার ইনভলভমেন্ট আছে, আবার এমন কিছু ইস্যু আছে যে আমি যদি সঠিকভাবে আইন প্রয়োগ করি, সঠিকভাবে একটু কড়াকড়িভাবে জিনিসগুলোকে মেনটেন করি, তাহলে কিন্তু অত বিপুল একটা ইনভেস্টমেন্ট লাগবে না। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি বর্তমান ঢাকার নিয়মিত চিত্র। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এই সংকট নিরসনে সব পক্ষের আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যে কাজটা করব, একটা রাস্তা বড় প্রজেক্ট যেটা ছোটখাটো সেটা হয়তো বা ওভাবে করা যাবে না। আমরা সিটি কর্পোরেশনটা চিঠি দিতে পারি, ওয়াসাকে একটা দিতে পারি, রাজককে দিতে পারি, তিতাস গ্যাসকে দিতে পারি যে আমরা এই রাস্তার কাজগুলো এতদিনের মধ্যে আমরা স্টার্ট করব। আপনাদের যদি কোনো ওখানে গ্যাসের কিংবা ওয়াসার কোনো কাজ থাকে, আপনারা একই দিনে সেটা একসাথে সমন্বয় করে আমাদের সাথে করবেন। বর্জ্য ব্যবস্থাপনা, খাল দখলমুক্ত করার বিষয়েও আশ্বস্ত করেন এই প্রশাসক। আমরা গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় 6টি জায়গায় পাইলট বেসেছে, আমরা 6টা মাঠ ঠিক করেছি, খোলা মাঠ। সেখানে তাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিব এবং কিউআর কোড সহ, যাতে করে ওই রেজিস্ট্রেশন নাম্বার তার নামটা অন্য কেউ নকল করে না নিতে পারে। এবং তাদেরকে ওই যে স্থায়ী চকি থাকবে না, কন্ডিশন সেটা হলো ট্রলি থাকতে হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে পুলিশ সদর দফতরে চিঠির প্রেক্ষিতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। তবে এ নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানিয়েছেন সিসিটির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। এমদাদুল হক খানের আরও একটি রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা ঘিরে দুদিন আগেই সতর্ক বার্তা দেয় পুলিশ। রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপার সহ পুলিশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনলাইন প্রতারণা সংক্রান্ত এক ব্রিফিংয়ে উঠে আসে এই প্রসঙ্গ। সিটিটিসি জানায়, জঙ্গি হামলার হুমকির বিষয়ে সাইবার ইন্টেলিজেন্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। এ বিষয়ে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আমরা এটাকে ফেস করতে পারব। প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সিটিটিসির যুগ্ম কমিশনার জানান, সোশ্যাল মিডিয়া মনিটরিং করে ফাঁস চক্রের 4 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত 4 জন প্রতারককে ডিএমপির সিটিটিসি কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম আটক করেছে। পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার আরেক সংবাদ সম্মেলনে জানান, এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে আসছিল একটি প্রতারক চক্র। চক্রের 10 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারি সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ওষুধ আছে তার প্রচারণা চালাচ্ছেন। বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ কলোনির ঈদগাহ মাঠের পাশের একটি বাসা, যেখানে আমরা অভিযান চালিয়ে 9 জনকে আমরা গ্রেফতার করেছি। এই চক্রের খপ্পরে পড়ে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিল বলেও জানানো হয় ব্রিফিংয়ে। অনেকেই ওষুধগুলা সংগ্রহ করেছেন, সেবন করেছেন
এবং ইতিমধ্যে হয়তো প্রতারিত হয়েছেন, এবং আমরা জানি না যে যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নই, যে হয়তো তারা নিজেদের শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা উত্তর সিটির 14 নম্বর ওয়ার্ডে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে রংধনু ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব কাজীপাড়ায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে প্রায় 70 জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য 3টি প্যাথোলজি পরীক্ষায় বিশেষ সুবিধা এবং প্রেসক্রিপশনের ওষুধে 30% ছাড় দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই এই মানবিক উদ্যোগ এখন থেকে প্রতি শনিবার নিয়মিত চলবে। রংধনু ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার যে তরুণরা রয়েছে তাদের উদ্যোগেই মূলত এই আমাদের যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা এটা হচ্ছে। ডাক্তার যেই টেস্টগুলো ওখানে অ্যাডভাইস করবে সেই টেস্টগুলোকে আমরা এখানে 50% ডিসকাউন্টে দিচ্ছি, পাশাপাশি ওষুধের উপরে, মেডিসিনের উপরে আমরা 30% ডিসকাউন্ট দিচ্ছি আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রতি শনিবারই এইটা আমাদের এখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা হবে। এবং আমাদের হেলথ ল্যাবসের পক্ষ থেকে আমরা ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্টিপ দিয়ে ফ্রি ডায়াবেটিক্স টেস্ট এইটা আমরা প্রাথমিক পর্যায়ে আমাদের অ্যাড করেছি। রাজশাহীর দুর্গাপুরে মসজিদ উন্নয়নে চাঁদার জন্য কলেজের ডেমনস্ট্রেটরের সঙ্গে স্থানীয় বিএনপি নেতার বাগবিতণ্ডার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ মিলেছে দুই পক্ষ থেকেই। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর উত্তেজনা বিরাজ করছে এলাকায়। এই ঘটনায় শিক্ষকরা জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তালিন। রাজশাহীর দুর্গাপুরে কলেজে ঢুকে এক ডেমনস্ট্রেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আকবর আলী নামে এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগ আছে ওই ডেমনস্ট্রেটর দীর্ঘদিন ধরে সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেন এলাকাবাসী। এই মহিলা একটা দার্জাল মহিলা, এই মহিলা একটা বেয়াদব মহিলা, এর জন্য স্কুলের স্টাফ সবাই লাঞ্ছিত, আরো 5টা লোককে মারছে ভাগে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, এই মহিলার অপসারণ চাই। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং উনি যে শিক্ষক কর্মচারী সবসময় অত্যাচার করে, মানসিক নির্যাতন করে, এরও প্রতিবাদ জানাই আমরা। ওয়ার্ড বিএনপি নেতা শাহেদ আলীর দাবি, তাফসিরুল কোরআন মাহফিলের দাওয়াতপত্র দিতে অধ্যক্ষের অনুমতি নিয়ে তারা কলেজে প্রবেশ করেন। তবে দাওয়াতপত্র দেওয়ার আগেই ডেমনস্ট্রেটর আলেয়া খাতুন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে শুরু হয় বাগবিতণ্ডা। আমার বিরুদ্ধে যেটা আছে এটা সমস্তটাই মিথ্যা। আমি চাঁদাবাজ কিংবা চাঁদা করতে যাও না, আমি বরঞ্চ কলেজ আমার কাছে যে টাকাটা পাইতো জমি লিজের, এই টাকা দেওয়ার উদ্দেশ্যে যাই দেখছি যে ওখানে জ্ঞান যাও, মহিলা আমাকে মারে, এই পাল্টা মহিলার সাথে আমার এই আচরণ হয়। অভিযোগ অস্বীকার করে আলেয়া খাতুন দাবি করেন, মাহফিলের নামে চাঁদা আদায়ের চেষ্টা করায় তিনি বাধা দেন। এই এত বড় একটা প্ল্যান করছে, উস্কানি দিয়ে বহিরাগতদের এই চাঁদা, তো এটা চাঁদাবাজি একটা কলেজ, চাঁদার জন্য সবাই প্রতি সপ্তাহে আসতো এবং বিগ অ্যামাউন্ট একটা দিত। এই ঘটনায় কলেজের শিক্ষকরা জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত করার কথা জানান কলেজের অধ্যক্ষ। আমি এই বাইরের লোকদের জন্য সুবিচার কামনা করছি, আর যেসব শিক্ষক তাদের সাথে এই অনৈতিক কাজের জন্য সহায়তা করে এখানে মঞ্চে এখানে এসে দাঁড়িয়ে করেছে, তাদের তালিকা দেওয়া হয়েছে, তাদের একটা আইনগত ব্যবস্থার জন্য সর্বোচ্চ যে জায়গায় সেই জায়গায়। চাঞ্চল্য সৃষ্টিকারী ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় ও সংশ্লিষ্ট সচেতন মহল বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় এগোবে না বলে জানিয়েছে জাতিসংঘের জেনেভা দপ্তরের ইরানি রাষ্ট্রদূত আলী বাহরাইনি। এদিকে যুদ্ধের ময়দানে ইরান কেবল তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। ইরানি বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ না তুললে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা এগোবে না বলে জানিয়েছেন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি। এক বিবৃতিতে একথা জানান তিনি। হরমুজ প্রণালীতে সম্ভাব্য অভিযানের প্রস্তুতি হিসেবে একটি মাইন সুইপার জাহাজ ভূমধ্য সাগরে পাঠাচ্ছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন। মাইন সুইপারটির সঙ্গে একটি কমান্ড ও সরবরাহ জাহাজও মোতায়েন করা হবে। তবে ঠিক কবে এই সিদ্ধান্ত কার্যকর হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি।
এদিকে মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি তেহরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সংঘাতে ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানান, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ে রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যে কোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি রাখছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। নারী দলের তৃতীয় শেষ ওয়ানডেতে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে রাজশাহীতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটে 213 রান তোলে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ 74 রানের ইনিংস খেলেন সুবাহানা মুশতারি। এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাট থেকে আসে 40 রান। লঙ্কানদের হয়ে কাবিসা দিলহারি 3টি উইকেট নেন। জবাবে হাসিনী পেরেরার 95 এবং ইমেসা দুলানির 56 রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা। মারুফা নেন 2টি উইকেট। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই সনদের প্রতিটি দফায় বাস্তবায়ন করা হবে বললেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক মানব সম্পদ গড়ে তোলার অঙ্গীকার। জুলাই সনদ প্রত্যাখ্যান করে ফ্যাসিবাদের পথে হাঁটছে বিএনপি। অভিযোগ, ডক্টর শফিকের জামাত সুষ্ঠু রাজনীতি চিন্তা করে না বললেন ফখরুল। 24 ঘন্টায় হামে সারা দেশে 11 শিশুর মৃত্যু। রোগের চাপে বেসামাল চিকিৎসা সেবা, সবাইকে সচেতন থাকার পরামর্শ। এবং বাস ভাড়া বৃদ্ধির ঘোষণার 3 দিনেও তালিকা পায়নি সংশ্লিষ্টরা। গণপরিবহনে বিশৃঙ্খলা, সরকারের নানা উদ্যোগেও কাটছে না জ্বালানি সংকট। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।